সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ের একটি হট টপিক, সেটি হলো যে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা। এই কোটা ব্যবস্থা নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে আমি বর্তমানে কি হচ্ছে এই কোটা বিষয়টি নিয়ে সেটি একটু বলবো আপনাদেরকে। এটার যে পূর্ববর্তী প্রেক্ষাপট এবং কোটার যে সমস্যা বা সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে এটার আইনগত দিক, যে আসলে কোটাটা কি থাকা উচিত কি উচিত না, আইন কি বলে, সংবিধান কি বলে, সেটি আলোচনা করব। এই তিনটি স্টেপে আলোচনা করব। তো দর্শক, চলুন শুরু করা যাক। দর্শক, 1972 সালের 5ই নভেম্বর সর্বপ্রথম সরকারি চাকুরিতে কোটার এই যে পদ্ধতিটি সেটি আসে। এরপরে এই পদ্ধতিটি সংস্কার হতে হতে 1991 সালে এসে এই যে বর্তমান বলবো না, যে 2018 সালে বাতিলকৃত, মানে বাতিল হওয়ার আগ পর্যন্ত কোটার যে পদ্ধতিটি ছিল, এই যে 56%, 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী কোটা, এই মোট 56% কোটা। অর্থাৎ 100 জন যদি নিয়োগ করা হয় সরকারি চাকুরিতে, তার মধ্যে 56 জনই হবে বিভিন্নভাবে এই যে উচ্ছিষ্ট যারা রয়েছে, তুলনামূলক কম যোগ্য যারা রয়েছে তারাই। তাহলে অধিকাংশই কিন্তু চলে আসলো যে অযোগ্যরা, আর 44 জন থাকলো যোগ্য। তো এই যে 56 জন অযোগ্য, এই 44 জন যে যোগ্য, তার ভিতরেও কিন্তু রাজনৈতিক নিয়োগ আছে, তার ভিতরেও কিন্তু নানা রকম দুর্বৃত্তায়ন কিন্তু রয়েছে। তো সেইটা অন্য আলাপ, সে বিষয়ে গেলাম না। এই মানে মোটা কথা যে এই যে সিংহভাগ যে অযোগ্য এবং এই যে লেজুর ভিত্তি করে যারা চাকরি পাওয়া, এদের দ্বারাই যেহেতু আমাদের এই প্রশাসন বছরের পর বছর যুগ যুগ ধরে পরিচালিত হয়ে আসছে, তা এই কারণেই মূলত এই আমাদের এই প্রশাসনের এই যে রাহুগ্রাস থেকে জনগণ কিন্তু মুক্ত হতে পারে না। অনেকেই বলে যে সিস্টেমের সমস্যা, চাইলে একদিনে সিস্টেম ঠিক করা যাবে না। তো এই সিস্টেমটাকে আসলে পচানো হয়েছে সেই যে 72 সাল থেকে, তখন থেকে এইভাবে পচানো হচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন ধাপে ধাপে পচেছে। তো চাইলেই তো আসলেই এটা একদিনে ঠিক করা যাবে না। এখন যদি কেউ নতুন চাকরিজীবী সরকারি, তারা যদি একটি তাদের নৈতিকতার দিক থেকে তারা যদি একটি শক্ত অবস্থানে থেকে কোনো চাকরি তাদের দায়িত্ব পালন করতে চায়, তাদেরকে কিন্তু সেটা করতে দেয়া হয় না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা তাদেরকে নানাভাবে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে বা বিভিন্নভাবে তাদের ওপরে চাপ প্রয়োগ করে তাদেরকেও কিন্তু একই পথে পরিচালিত করার চেষ্টা করেন প্রথমত, এবং দ্বিতীয় ধাপে গিয়ে তারা বাধ্য করেন তাদেরকে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করে তাদেরকে ওই একই নৌকায় তুলে নিতে। তো দর্শক, 2018 সালে শেখ হাসিনা এই যে কোটাটি বাতিল করে, 91 সাল থেকে যেটি প্রবর্তিত হয়, 2018 সালে শেখ হাসিনা বাতিল করে। যখন এই যে সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নামে একটি আন্দোলন সৃষ্টি হয় এবং সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এই যে দুর্বৃত্তায়ন, কোটার নামে এই যে অযোগ্যদের যে পদায়ন, এবং সেটার মাধ্যমে সারা দেশকে যে কি বলবো, সারা দেশের যে প্রশাসন সিস্টেমটাকে নষ্ট করা, এটার বিরুদ্ধে একটি গণজোয়ার সৃষ্টি হয়, একটি বিপ্লব সৃষ্টি হয়। সেই বিপ্লবের মুখে যেহেতু একটি জনপ্রিয় ইস্যু, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইনস্ট্যান্ট একটি সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে ঠিক আছে, যাও, কোটা থাকবে না, তোমরা যেহেতু চাও না, কোটা থাকবে না। অথচ ওই আন্দোলনে কিন্তু বলা ছিল যে আমরা কোটা সংস্কার চাই যৌক্তিকভাবে। এই যে 100 জনের মধ্যে 56 জন, মানে সিংহভাগ যে অযোগ্য আসছে, সেটা না করে অযোগ্য কিছু আসতে পারে, তাদের স্পেশাল প্রিভিলেজের কারণে কিছু অযোগ্য লোককে দিতে পারেন আপনারা, কিন্তু সেটা সংখ্যাটা কমিয়ে আনা হোক, পার্সেন্টেজটা, হারটা কমিয়ে আনা হোক, এমনটি কিন্তু চেয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। কিন্তু শেখ হাসিনা ওই যে তার সব কিছুতে যে একটা হটকারী, যাও এটা করে দিলাম, যাও ওটা করে দিলাম, তো সেভাবেই তিনি এটিকে বাতিল করে দিলেন যে কোটা আর থাকবে না। তো এটা কি আসলে মানে ইন দ্য লং রান কি কোনো সমাধান? যে মাথা ব্যথা হলো, আমি মাথা কেটে ফেললাম, এটা কিন্তু সমাধান নয়। তো তিনি আসলে শেখ হাসিনা এটি সমাধান চাননি। সমাধান যদি চাইতেন, তাহলে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সে এমন একটি মানে ব্যবস্থা করতেন যেটির একটা দীর্ঘস্থায়ী সমাধানের পথ হতো, কিন্তু তা হয়নি। এখন বর্তমানে যেটি হচ্ছে, এই যে 2024 সাল আজকে, এই 2024 সালের 5ই জুন
একটি রিট করা হয়, এটি সম্ভবত 2021 সালে একটি রিট করে মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের এই কোটা ফিরিয়ে দিতে। তো সেই রিটের রায় দেন বিচারপতি কে এম কামরুল কাদের স্যার এবং বিচারপতি খিজির হায়াত স্যার। তারা শেখ হাসিনার এই যে আদেশটি, কোটা পদ্ধতি বাতিল করার যে আদেশটি, সেটিকে অবৈধ ঘোষণা করেন এবং এই যে অবৈধ ঘোষণা যে করলেন, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজের কাছে যায়। চেম্বার জজ কি এবং এখানে এই প্রসেসগুলো কি, এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, বাংলাদেশের আদালতগুলো কীভাবে চলে। আপনারা কাইন্ডলি একটু এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে অনেকখানি পরিষ্কার হবে। তো চেম্বার জজের কাছে যায়। চেম্বার জজ কিন্তু বর্তমানে এম এনায়েতুর রহিম স্যার, তিনি কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেকে ইতিমধ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন নির্বাচনের আগে, আপনারা সেটি জানেন অনেকে। তো তিনি এই যে আবেদনটি, সেই আবেদনটিকে নাকচ করে দেন এবং এটিকে আপিল বিভাগে শুনানির জন্য পাঠান। তো আপিল বিভাগে এটি 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে এটি শুনানি হবে এবং এই দিনই এটার ফলাফল জানা যাবে যে আসলে শেষ পর্যন্ত এই কোটা পদ্ধতিটি কি বাতিল হচ্ছে নাকি থাকছে। আসলে যেহেতু রাষ্ট্র ঘোষণা দিয়েছে একটি আইন কোটা পদ্ধতি বাতিল, তাই এটি নিয়মের খাতিরে রাষ্ট্রকে এটার বিরুদ্ধে, যেহেতু আদালত এটিকে অসাংবিধানিক ঘোষণা করলো বা বাতিল ঘোষণা করলো, তাদের রাষ্ট্রীয় আইন যেহেতু বাতিল ঘোষণা করলো, তাই রাষ্ট্রের এটা নিয়ম যে এটার বিরুদ্ধে তারা উপরের কোর্টে আপিল করবে। হয়তো তারা যদি আপিল না করতো তাহলে হয়তো বেশি খুশি হতো। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু মানে সর্প হইয়া দংশন করেও ওঝা হইয়া ঝাড়ো, এই যে একটা মানে গান আছে, সেই প্রবাদটির কথা কিন্তু মনে পড়ে যায় যে এখানেও কি তেমনই কি হচ্ছে কি না, যে তিনি সরাসরি যদি এখন আবার বলেন যে কোটা পদ্ধতি আবার পুনর্বহাল করা হলো, তাহলে মানুষ মন খারাপ করতে পারে। তো সেজন্য তিনি হয়তো কোর্টকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে এটা করাচ্ছেন কি না, এটাও কিন্তু অনেক মহল কিন্তু আশঙ্কা করছে। এটা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। একদিকে তিনি এটার বিরুদ্ধে আপিল করছেন, কিন্তু অন্যদিকে তাদেরকে নানাভাবে ইনফ্লুয়েন্স করে এটা করানোর চেষ্টা হতে পারে বলে অনেকেই মনে করছেন। এই গেল এখন বর্তমান যে পরিস্থিতি, এটা এখন 4 তারিখে এটার রেজাল্ট পাওয়া যাবে, যেটা আসলে কি হচ্ছে। এখন আমি একটু অন্য আলোচনায় যাই, সেটা হলো 2014 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তখন শিক্ষার্থী। সে সময়ে একদিন আমি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে কিছু ব্যক্তি একটি সমাবেশ করছেন। সমাবেশে চিৎকার করে তারা মাইকে বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনাকে আমরা দেখে নেব, আপনার পিঠের চামড়া আমরা তুলে নেব। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিকে হটিয়েছি, আপনাকে হটাতে আমাদের কিন্তু এক মুহূর্ত সময় লাগবে না। এরকম এক ধরনের বক্তব্য তারা দিচ্ছিলেন এবং মানে খুবই অপমানজনক বক্তব্য। একজন ভাইস চ্যান্সেলর, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার পিঠের চামড়া তারা তুলে নেবেন এরকম বলছিলেন। তো আমি তখন উৎসাহী হয়ে তারা যে ব্যানারটি নিয়ে ওখানে প্রোগ্রাম করছিলেন, সেই ব্যানারটি দেখার চেষ্টা করলাম। সেখানে মুক্তিযোদ্ধাদের কোনো একটি সংগঠনে এরকম একটি টাইটেলে একটি ব্যানার করা ছিল এবং তখন আমি এটার কনটেক্সটটা জানার চেষ্টা করলাম যে কেন তারা এটা করছেন। তখন যেটা জানতে পারলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার মানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি কোটা বন্ধ করা হয়েছে, শুধু সন্তান কোটা আছে। মানে এমন না যে একেবারে কোটা বাতিল করা হয়েছে, সন্তান কোটা আছে, শুধুমাত্র নাতি কোটা বাতিল করা হয়েছে। এই নাতি কোটা বাতিল করার কারণেই সে সময়ে তারা ভাইস চ্যান্সেলর পিঠের চামড়া তুলে নিতে যাচ্ছিলেন এবং এটা দেখে আসার পরে আমার মনে একটি প্রতিক্রিয়া হয় এবং সেই প্রেক্ষিতে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি লিখি যে এখানে যারা এই আজকে ভাইস চ্যান্সেলরের পিঠের চামড়া তুলে নিতে চাচ্ছেন, তারা কি আসলে মুক্তিযোদ্ধা কিনা, এটা নিয়ে আমার মনে একটি সংশয় সৃষ্টি হয়। কারণ তারা যদি মুক্তিযোদ্ধা হয়, তারা যদি দেশের জন্য যদি জীবন বাজি রাখে, তারা তো এটার বিনিময়ে রিটার্ন চাওয়ার কথা নয়। এমন তো নয় যে আজকে আমি যুদ্ধ করছি, ভবিষ্যতে দেশ মানে সরকার হলে সে সময় আমরা বিভিন্ন সুবিধা নেব, এমন কথা ভেবে তো তারা যুদ্ধে গিয়েছিলেন, এটা তো আসলে হওয়ার কথা নয়। যুদ্ধে তো কেউ প্রতিদানের জন্য যাননি, তারা গেছেন দেশের প্রতি ভালোবেসে, দেশমাতৃকার টানে তারা যুদ্ধে গেছেন এবং দেশকে স্বাধীন করেছেন এবং সেটার জন্য তারা প্রাপ্য মর্যাদা তারা পাবেন এবং সেটার জন্য সরকার তাদেরকে মাসিক ভাতা তো দিচ্ছে, তারা চাইলে আরও বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দিতে পারে। কিন্তু
যারা এই এখন জোর করে নিতে চাচ্ছে তারা কি আসলে মুক্তিযোদ্ধা কিনা, বা তারা কি আসলে সার্টিফিকেট কিনে মানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা সেজেছেন কিনা, এটা নিয়ে প্রশ্ন তুলে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেই সে সময়ে, এবং তাৎক্ষণিক সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক প্রভাবশালী নেতা এবং মানে একদম শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে ফোন আসে, হুমকি ধামকি নানা রকম, যে তুই রাজাকারের সন্তান, তুই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলছিস, এখনই ফেসবুক থেকে পোস্টটা সরিয়ে ফেল, ইত্যাদি ইত্যাদি নানা রকম হুমকি ধামকি আসে, না হলে আমার উপরে মারপিট হবে, চড়াও হবে, তারা খুন জখমের নানা হুমকি। এটা তো গেল ছাত্রলীগের। এছাড়াও সাংবাদিক মহল থেকে, সাংবাদিক মহলের মধ্যে যারা আওয়ামীপন্থী সাংবাদিক, যারা আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ, এমন সাংবাদিকদের মধ্যেও রাজশাহীর নেতৃস্থানীয় সাংবাদিক, এমন একজন সাংবাদিক, তিনিও আমাকে ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যে না, আমি কিন্তু এই কাজটি কিন্তু একেবারে অনুচিত করেছি, এটা কিন্তু আমার কিন্তু একদমই উচিত হয়নি, আমি কেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলবো। তিনি যেহেতু সাংবাদিক, তিনি ভদ্রলোক, তিনি ভদ্রভাবে জিনিসটি আমাকে বোঝালেন। তো আমি তারপরে তার কথার পরে আমি পোস্টটি সেই সময় আমি ডিলিট করে দিই। তো এই একটি ঘটনা। এরপরে আমি যেটি বলবো সেটি হলো যে মুসলিম লীগ যে একটি সংগঠন ছিল ভারতীয় উপমহাদেশে, এই মুসলিম লীগ কিন্তু উপমহাদেশে মুসলমানদের যে অধিকার, সেই অধিকার সংরক্ষণ করার জন্য তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে কিন্তু তারা সে সময় মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্র কিন্তু গঠন করে। মোহাম্মদ আলী জিন্নাহ সে সময় দ্বিজাতি তত্ত্ব দেয়, সেটার ভিত্তিতে পাকিস্তান গঠন হয়। এসব আলোচনা আপনারা জানেন। কিন্তু সেই মুসলিম লীগই কিন্তু দেখেন আপনারা ৭০ সালের নির্বাচন যখন হলো, জুলফিকার আলী ভুট্টো, তখন কিন্তু তারা কিন্তু এই যে নির্বাচিত হলো আওয়ামী লীগ সরকার, যে একটা ভূমিধস বিজয় যে হলো আওয়ামী লীগের, কিন্তু তারপরে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করছিল না। সেনাবাহিনীর সঙ্গে মিলে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছিলেন। শেখ মুজিবুর রহমানের সেই ৭ই মার্চের যে ভাষণ বিভিন্ন সময় এখন মাইকে বাজানো হয় চারিদিকে, তখন একটা কথা আপনারা প্রায়ই শুনবেন যে তারা আমার কথা শুনল না, তারা শুনলো ভুট্টো খানের কথা। তারা কিন্তু ভুট্টো খানের, মানে ভুট্টো খান বলতে এখানে জুলফিকার আলী খান ভুট্টো সাহেবের কথা বলা হচ্ছে, যিনি ওই সময় মুসলিম লীগের প্রধান ছিলেন, তার কথা শুনলো পাকিস্তান সেনাবাহিনীরা, তারা ক্ষমতা হস্তান্তর করলো না আওয়ামী লীগের কাছে। এই যে মুসলিম লীগ তারাই কিন্তু দানবে পরিণত হলো। এই যে তারাই অধিকারের জন্য আন্দোলন করে পাকিস্তান গঠন করলো, এবার তারাই পাকিস্তানেরই একটা অংশ, পূর্ব পাকিস্তান, তাদের কিন্তু অধিকার হরণ করে নিল, অধিকার হরণ করে নিয়ে দানবে পরিণত হলো, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হলো। ৭১-এ আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করলাম, যুদ্ধ করে বাংলাদেশ গঠন করলাম। বাংলাদেশ গঠন করার পরে কি হলো, এবার এই যে মুক্তিযোদ্ধা আর এই যে আওয়ামী লীগ যারা এই যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা এখন দাবি করলো যে দেশ যেহেতু আমরা এনেছি, তাহলে এই দেশের এখন হর্তাকর্তা আমরা, এই দেশের স্বভাব আমরা, আর যারা যুদ্ধে যায়নি, যে কোনো কারণে যেতে না পারে, তারা সবাই এখন দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারাই শুধু দেশের প্রথম শ্রেণীর নাগরিক। তো তাদের এই আচরণ দেখে তখন কিন্তু অনেকেই মনে করছিলেন যে আসলে এইটা কি দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন ছিল, যুদ্ধ ছিল, নাকি শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সে কারণে তারা পাকিস্তান ভেঙে একটি দেশ তৈরি করলো তারা দেশের ক্ষমতায় আসার জন্য। এটিও কিন্তু একটি আলোচনার বিষয় দর্শক। তো এই যে তারপরে এই যে এই ভোটের অধিকার বা এই সরকার গঠনের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগই আবার এসে কিন্তু এই যে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের জনগণের কিন্তু ভোটের অধিকার হরণ করে নিল। বাংলাদেশের লোক কিন্তু এখন আর ভোট দিতে পারে না, কখনো রাতে ভোট হয়, কখনো ডামি নির্বাচন হয়, নিজেরা আমি মামি ডামি এরকম নির্বাচন হয়। তো এই যে মানে অবস্থা তারা সৃষ্টি করলো, তো এই থেকে কিন্তু বলা যায় যে কোনো মানুষই যদি ভালো হয় বা হিরো হয়, তার এই যে হিরো ইমেজটা, এটা কিন্তু স্থায়ী নয়। হিরো কিন্তু যে কোনো সময় কিন্তু ভিলেন হয়ে যেতে পারে। আর এই যে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগেরা তারা যে দেশের প্রথম শ্রেণীর নাগরিকে পরিণত হলো এবং অন্যরা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলো, এটা কিন্তু একটা স্পষ্ট বৈষম্য। যে বৈষম্য দূর করতে আমরা মুক্তিযুদ্ধ করলাম, সেই মুক্তিযোদ্ধারাই আজকে দেশের মধ্যে বৈষম্যর সূত্রপাত ঘটালো, বা সেই আওয়ামী লীগই দেশের মধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটালো। দর্শক আপনারা একটা বিষয় এখানে খেয়াল করবেন, এই যে যেটি বললাম যে যারা হিরো তারা কিন্তু সবসময় যে হিরো থাকবে, পরবর্তীতে তারা যে ভিলেনে পরিণত হবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সবসময় যে ভালো মানুষের ছেলে মেয়ে, ভালো মানুষের সন্তান যে ভালো মানুষই হবে, এরও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনারা যে ভারতের একটা উদাহরণ দেখুন, যে
কাসকার কাসকার ছিল হলো ইব্রাহিম কাসকার। ইব্রাহিম কাসকার হলো একজন পুলিশ অফিসার ছিলেন ভারতের বম্বের। তার ছেলে কিন্তু দাউদ ইব্রাহিম। এই দাউদ ইব্রাহিম কিন্তু মাফিয়া ডন, এখন সারা পৃথিবীর মধ্যে মানে টপ রেটেড একজন সন্ত্রাসী। ভারতের মধ্যে সে মানে রেড লিস্টের একজন সন্ত্রাসী মাফিয়া। তো এই সৎ পুলিশ অফিসার বাবার সন্তান কিন্তু শেষে হলো কি চোর, ক্রিমিনাল, সন্ত্রাস। তো মুক্তিযোদ্ধা বাবার সব সন্তানই যে আসলে ভালো লোক হবে বা তারা যে সবাই যে বাংলাদেশের জন্য ভালো চাইবে, তারা যে বাংলাদেশের বিপক্ষে যাবে না বা তারা যে বাংলাদেশের জন্য ক্ষতিকর নয়, এই নিশ্চয়তাটা আমরা কিভাবে পাবো বা কে এই নিশ্চয়তাটা দেয়? জেনারেশনের পরে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখেন এই যে অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত হলেন নাইমুল ইসলাম খান, সাংবাদিক। সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি কিন্তু রাজাকারের পুত্র, তার বাবা কিন্তু রাজাকার ছিলেন এবং এটা নিয়ে কিন্তু তিনি এর আগে কিন্তু মাপ চেয়েছেন জনগণের কাছে, কলাম লিখে কিন্তু মাপ চেয়েছেন যে তার বাবা ভুল করেছে, মানে বাপের চেয়ে বেশি বোঝা যাকে বলে আর কি। তো তিনি স্বীকার করলেন যে তার বাবা ভুল করেছে, তার বাবা কম বুঝতো, তিনি বেশি বোঝেন, তিনি বেশি বুঝে এই জন্য তিনি তার বাবার এই ভুলের জন্য তিনি ক্ষমা চাইলেন। তো তিনি কি হলেন? তিনি কিন্তু রাজাকার পুত্র। সেই রাজাকার পুত্র যখন আওয়ামী লীগের সংস্পর্শে গেল, সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। পরিশুদ্ধ হয়ে সে এখন খাঁটি চেতনাধারী মুক্তিযুদ্ধের পক্ষের বলিয়ান শক্তি হয়ে গেল। তাহলে রাজাকারের পুত্র যদি আজকে এসে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা বা মুক্তিযোদ্ধা যারা তখন ছিল, তাদের মধ্যে কেউ যে এখন দেশদ্রোহিতা বা দেশ বিরোধিতা করছে না বা এরকম কোনো ষড়যন্ত্র করছে না, এটা কিন্তু আসলে মানে নিশ্চয়তা দিয়ে বলা যায় না। দর্শক আপনারা দেখবেন যে দৈনিক প্রথম আলো একটি রিপোর্টে দেখা গেল যে 50,000 মুক্তিযোদ্ধা তালিকা, মানে মুক্তিযুদ্ধের যে তালিকা রয়েছে বর্তমানে বাংলাদেশে, তার মধ্যে 50,000-এর উপরে মুক্তিযোদ্ধা পাওয়া গেছে যাদের জন্ম 1971 সালের পরে। মানে তারা মায়ের পেটে থাকতেই যুদ্ধ করেছিলেন, কিংবা হয়তো তাদের রুহু যখন বেহেশতে ছিল সেই রুহু এসে যুদ্ধ করে গেছে দেশে, তো এরকম কিছু একটা হতে পারে। তো তাদেরকে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়েছেন। তো এই 71-এর পরে এদের জন্ম। এছাড়াও 71-এর আগেই জন্ম কিন্তু মুক্তিযুদ্ধ করেননি এরকম যে কত মুক্তিযোদ্ধা আছে তার কিন্তু কোনো সুমার নেই, বেসুমার অনেক অনেক মুক্তিযোদ্ধা আছে। এবং আমি যে আমার বাসা যে জেলায়, এই জেলা আওয়ামী লীগের সভাপতিকেও কিছুদিন আগে দেখা গিয়েছিল তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ, ভুয়া মুক্তিযোদ্ধা। এবং সারা বাংলাদেশে এরকম অনেক দেখা গেছে এবং আমরা একটা সময় এটা শুনতে পেয়েছি, আশেপাশে অফার ছিল আওয়ামী লীগের নেতারা, তারা অফার করেছে যে এরকম কিছু টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাওয়া যাবে। এরকম অফার আমার বাবার কাছেও এসেছে, সেটা আমরা সে সময় শুনেছি যে এরকম টাকা দিলে মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হবে। তো তখন আমার মা, তিনি একটু কম বুঝেন, তিনি বলছেন যে হ্যাঁ ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তাহলে তুমি একটা সার্টিফিকেট কিনে নাও। আমার বাবা তখন তাকে ধমকে দিলেন যে আমি মুক্তিযুদ্ধ করিনি, আমি কেন মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিব? এগুলো মানে ছ্যাঁচড়া মানসিকতা, ছ্যাঁচড়া বুদ্ধি, ছোটলোকি, এগুলো মানে চিন্তা ছেড়ে দাও। এগুলো করবে কারা? ওই যে চোর, বাটপার, ছিনতাইকারী, তাদের এই চুরি করার এটা কিন্তু আরেকটা পদ্ধতি। মানে খালি পকেট থেকে টাকা নিলেন সেটাই যে চুরি তা কিন্তু না। এই যে মাসে মাসে যে টাকাগুলো নিচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা, এবং এই যে যারা জাল মুক্তিযোদ্ধা, এই সরকারের আমলে যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা বছরের পর বছর যে টাকা নিচ্ছেন এবং তাদের সন্তান সন্ততি, নাতি নাতনিরা, তারা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেধাবীদেরকে বঞ্চিত করে তারা যে পড়ার সুযোগ লাভ করছেন, সিট দখল করছেন, এবং চাকরির পরীক্ষাগুলোতে তারা যে সিট দখল করে মেধা শূন্য করছেন আমাদের প্রশাসনকে, এগুলোর ক্ষতিপূরণ কে দিবে? তার কোনো কিন্তু উত্তর আমাদের কাছে নেই। দর্শক, এটা আসলে কেন করা হয়? এই যে আপনারা দেখেন যে 56% যে কোটা, এই 56% কোটা যদি 5,000 নিয়োগ করা হয়, 5,000 অফিসার যদি এক বছরে মানে একটা বিসিএসে যদি নিয়োগ করা হয়, তাহলে 56% কোটা হলে প্রায় 2,500-এর উপর হয়। আর 30% মুক্তিযোদ্ধা কোটা যেগুলো, সেটাই দেখা যাচ্ছে যে 1500-র উপরে হয়। তো এই এত বেশি সংখ্যক লোক
শেখ হাসিনার মদতপুষ্ট অরিজিনাল মুক্তিযোদ্ধা কিন্তু এখন আছে কিনা, বা তাদের নাতি নাতনি সন্তানরা আছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। বেশিরভাগই এই সার্টিফিকেট ক্রয় সূত্রে বা আওয়ামী লীগ করা সূত্রে কিন্তু মুক্তিযোদ্ধা। এরা যে এদেরকে যে গণহারে যে ঢুকানো হচ্ছে এই প্রশাসনে, ঢুকে এই প্রশাসনকে নিজের পেট মানে পোষা প্রশাসনে পরিণত করার যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেখ হাসিনার, আমার মনে হয় যে এটি তারই একটি অংশ। দর্শক, এরপরে যে বিষয়টি বলবো সেটি হলো যে 2006 সালে 25তম বিসিএসে আর একটি মানে উপাত্ত একটি ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে বছর 228 জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পায় এবং বাকিদেরকে অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু দেখা যায় যে 1611তম হয়ে একজন পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়, 5104তম হয়ে একজন প্রশাসন ক্যাডারে নিযুক্ত হয় এবং 5377তম হয়ে একজন পুলিশ ক্যাডারে নিযুক্ত হয়। যেখানে বিসিএসের টপ 100 মানে 50, 100, 150, 200-র মধ্যে থাকলে এগুলো ক্যাডার পাওয়া মুশকিল হয়ে যায় বা যায় না অনেক সময়। পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার এবং ফরেন ক্যাডার এত ডিমান্ড, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি 5104, 5300 এরকম সিরিয়াল থেকে তারা চলে এসেছে। তো এই ভার্সিটি থেকে শুরু করে চাকরি পর্যন্ত এরাই কিন্তু এই অযোগ্য গুগবরগুলোই কিন্তু এইগুলো দখল করে রেখেছে। আমরা মানে আমাদের সময়েও দেখেছি এবং পরবর্তীতেও দেখেছি অনেক ছেলে মেয়ে তারা আর কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। দেখা যাচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমে তারা পাশ করেছে ভর্তি পরীক্ষায়, তার সিরিয়াল আছে 5000, 7000, 8000 সিরিয়াল। সেখান থেকে সে একটা সাবজেক্ট পেয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তারপর আবার সেই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে সে আবার সরকারি চাকরি হয়ে গেছে। সে কিন্তু একটা এলিট নাগরিকে পরিণত হয়েছে, দেশের প্রথম শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। কিন্তু অপর যে বঞ্চিত হলো মেধাবী একজন ছেলে, সে কিন্তু দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে এখনও দেশের এই পরিস্থিতিতে যুদ্ধ করে বেঁচে আছে। আচ্ছা, আর একটা বিষয় সেটি হলো যে এখন এই যে কোটাধারী যে সবাই যে ভালো মানুষের যে বংশধর, এটাও কিন্তু বলা যায় না। কারণ এই যে মুক্তিযুদ্ধের সময় অনেকেই ছিল তারা কিন্তু ডাকাতি করতে গেছে এই অস্ত্র নিয়ে বা মুক্তিযোদ্ধাদের অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে, তারা কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযোদ্ধা সেজে থেকে ডাকাতি করে বেরিয়েছে। এমন লোকও আছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে। এবং আওয়ামী লীগের বর্তমান সময়ের যারা চোর ডাকাত রয়েছে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনে নিয়েছে, নিয়ে মূলত এই মানে বৃহৎ অংশই কিন্তু এই চোর ডাকাতের বংশধরেরাই কিন্তু এখন এই কোটাধারী, এবং তারাই কিন্তু এখন দেশের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু দখল করে আছে। এখন যেটি আলোচনার বিষয় সেটি হলো যে এই যে এখন যে বৈষম্য, এই মানে আওয়ামী লীগ এবং এই মুক্তিযুদ্ধর যারা মানে প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু এমন নয় আমার যতটুকু বিশ্বাস। তো এই যে যারা মুক্তিযুদ্ধ ব্যবসায়ী, যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে নানাভাবে ব্যবসা করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, এরা যে বৈষম্য সৃষ্টি করছে দেশের ভিতরে, এই বৈষম্যের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্র সমাজ বা সচেতন জনসমাজ যদি একটি বৃহৎ বিপ্লব সৃষ্টি করে এবং এই বিপ্লবের ফলে দেশে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয়, এরকম বিপ্লবের ফলেই কিন্তু সেই সময় 71-এ মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল। তো এখন যদি এই বৈষম্যের বিরুদ্ধে এমন কোনো অরাজকতা যদি সৃষ্টি হয় এবং দেশের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা এবং দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো যদি ব্যাঘাত ঘটে, সেগুলোর দায়ভার আসলে কে নেবে দর্শক, সেটিও কিন্তু এখন ভাববার বিষয়। এখন আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যে আইনগত বিষয়, যে আসলে এই যে সরকার যে মানে শেখ হাসিনা যে ঘোষণা করলেন যে কোটাকে বাতিল ঘোষণা করলেন এবং এই বাতিল হওয়া কোটাকে আবার যে মানে অবৈধ ঘোষণা করলেন যে হাইকোর্ট, এবং এটা যে আবার চেম্বার জজে গেল, তারপরে এখন যে আপিল বিভাগে যাবে। কিন্তু আসলে আইন এ বিষয়ে কি বলে, আইনে কি কোটার কথা বলা হচ্ছে কিনা, কোটা থাকবে কিনা, সেটা নিয়ে কী বলে। তো এটা আসলে সংবিধানের একটি বিষয়, সংবিধানে আমাদের এই বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমি একটু সংবিধান থেকে আপনাদেরকে এই জিনিসগুলো একটু পড়ে শোনাবো, খুব অল্প ছোট করে শেষ করব। দর্শক, সংবিধানের বাংলাদেশ সংবিধান, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আমার হাতে, এই সংবিধানের আর্টিকেল 20 বা 20 অনুচ্ছেদ, এখানে বলা হচ্ছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম। এটা হলো অনুচ্ছেদের টাইটেল। এখানে বলা হচ্ছে যে কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়। মানে কর্ম কিন্তু অধিকার, কর্তব্য এবং সম্মানেরও বিষয়।
এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে এবং প্রত্যেককে কর্মানুযায়ী এই নীতির ভিত্তিতে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবেন। মানে প্রত্যেকের যোগ্যতা অনুসারে নিয়োগের কথা বলা হয়েছে তাদের কর্মের ক্ষেত্রে। তাহলে এই যে যারা যোগ্য মেধাবী তাদেরকে বাদ দিয়ে অযোগ্যদেরকে যে নানাভাবে ঢোকানো হচ্ছে, এটি কিন্তু সংবিধানে বলেনি। সংবিধান কিন্তু যোগ্যদেরকে পদায়ন করতে বলেছে। তবে এখন এই কোটার বিষয়টা আসলো কোথা থেকে, কোন অনুচ্ছেদ থেকে, সেটি এখন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। দর্শক, এটি তৃতীয় ভাগ, যেটি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার ভাগের 29 নম্বর অনুচ্ছেদ। এখানে বলা হচ্ছে, অনুচ্ছেদটির টাইটেল সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। এখানে সুযোগের সমতার কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? 29-1 অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। সকল নাগরিকের সুযোগের সমতা থাকিবে। এবং তারা কি, ওই যে আগে আমরা দেখলাম যে তারা যোগ্যতা অনুসারে তারা এই কাজ লাভ করবে। তারা যদি যোগ্যতা প্রমাণ করে কাজ যদি অর্জন করতে পারে তাহলে তারা সেই কাজ করবে। 29-2-তে কি বলা হচ্ছে একটু দেখি। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। অর্থাৎ ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা কোনো নির্দিষ্ট স্থানে জন্ম হয়েছে এ কারণে কোনো লোককে যে ছোট করে দেখা বা তাকে তার মানে যোগ্যতা অনুসারে তাকে তার কর্মে দেয়া হচ্ছে না শুধুমাত্র সে নারী হওয়ার কারণে বা শুধুমাত্র সে অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে, এটা করা যাবে না। এটাও বলা হচ্ছে 29-2-তে। এবার 29-3-এ কি বলা হচ্ছে? এই 29-3টাই মূলত কোটা, এখান থেকে কোটার বিষয়টি এসেছে। এটা একটু মন দিয়ে শুনুন। এখানে বলা হচ্ছে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই, এই অনুচ্ছেদ বলতে 29 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে, এই অনুচ্ছেদের কোনো কিছুই 3টা জিনিসের কথা বলা হচ্ছে। ক বলা হচ্ছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে। মানে দেশে যারা অনগ্রসর যে মানে নাগরিক যারা রয়েছে বা ব্যাকওয়ার্ড সেকশন যারা রয়েছে জনগণের মধ্যে, যারা নানাভাবে পিছিয়ে রয়েছে, তাদেরকে এগিয়ে আনার জন্য দেশ পরিচালনা বা দেশের প্রশাসন পরিচালনা এগুলোতে যেন তারাও অংশগ্রহণ করতে পারে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে তাদের পরবর্তী জেনারেশন তারা যেন এই যে যারা যে ব্যাকওয়ার্ড পজিশনে আছে সেখান থেকে যেন একটু সামনে এগিয়ে আসতে পারে, নিজেরা যেন ডেভেলপড হতে পারে, সেই সুযোগ দেওয়ার জন্য বলা হচ্ছে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা। এই বিশেষ বিধানটি কিন্তু কোটা। দ্বিতীয়ত বলা হচ্ছে যে কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা হইতে। অর্থাৎ মসজিদে শুধু মুসলিমদেরকেই নিয়োগ করা হবে। মসজিদে যদি কর্মচারী নিয়োগ করা হয় সেখানে মুসলিমদেরকে নিয়োগ করা হবে। হিন্দুদেরকে মন্দির বা গির্জায় সেগুলোতে যখন কোনো লোক নিয়োগ করা হবে সেখানে সেই ধর্মের লোকদেরকে নিয়োগ করা হবে। এই যে বিষয়টা, এটার জন্য যদি কোটা করা হয় যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠানে শুধু হিন্দু ধর্মের লোকই যাবে, খ্রিস্টানদের ক্ষেত্রে খ্রিস্টানরাই যাবে, মুসলমানদের ক্ষেত্রে মুসলমানরাই যাবে, এই ক্ষেত্রে যদি এই ধর্মীয় বিধান সংরক্ষণ করার জন্য যদি কোনো কোটা সৃষ্টি করা হয় বা বিশেষ বিধান করা হয় সেটা কার্যকর করা যাবে। আরেকটি বলা হচ্ছে, যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেই রূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে। এখানে কি বলা হচ্ছে যে কোনো একটা বিশেষ কাজ যদি থাকে যে কাজের ক্ষেত্রে পুরুষই বেশি এফিশিয়েন্ট হবে বা কোনো একটি বিশেষ কাজ যেটা নারীর পক্ষেই বেশি উপযোগী, এরকম কোনো কাজ যদি থাকে সেই কাজের ক্ষেত্রে ওই পুরুষ বা নারীর জন্য কোটা সংরক্ষণ করা যাবে। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, যে নার্সের কাজ, যে মানে সেবা করার জন্য, তো স্বাভাবিকভাবে নারীদের মধ্যেই সেবা করার প্রবণতাটা বেশি, তারা পুরুষের চেয়ে এই কাজটাতে বেশি যোগ্য। তাই কোনো জায়গায় এই সেবিকা বা নার্স নিয়োগের ক্ষেত্রে যদি শুধুমাত্র নারীদেরকে এখানে অগ্রাধিকার দিয়ে যদি একটা কোটা দেয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে
সেটা করা যাবে, এরকম কথা বলা হচ্ছে। এই তিন রকমের কথা কোটা বলা হচ্ছে। কিন্তু এখানে যেটি বলা হচ্ছে সর্বশেষ লাইন, সেটা হলো রাষ্ট্রকে নিবৃত্ত করা যাইবে না। রাষ্ট্রকে নিবৃত্ত করা যাইবে না, এটা এই যে প্রথম থেকে এসেছে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই, এই যে তিনটি বিধান বললাম, এই তিনটি বিধান যদি সরকার করতে চায় তাহলে সেই বিধান করা থেকে তাকে নিবৃত্ত করা যাইবে না। নিবৃত্ত করা যাইবে না বলতে, সরকার যদি এ ধরনের কোটা সৃষ্টি করতে চায় ওই অনগ্রসর জাতির জন্য, বা ওই ধর্মীয় মানে প্রতিষ্ঠানে নিয়োগের জন্য, বা বিশেষ ক্ষেত্রে পুরুষ নারীর জন্য যদি কোনো কোটা নির্ধারণ করতে চায়, তাহলে সরকারকে বাধা দেয়া যাবে না। আবার বুঝুন যে সরকার যদি করতে চায় তাহলে তাদেরকে বাধা দেয়া যাবে না, কিন্তু সরকার যদি করতে না চায় তাকে জোর করে করানো যাবে এমন কোনো বিধান কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে, সংবিধানে যেটি বলা হয়েছে যে যোগ্যতা অনুসারে মানুষ কাজ করবে, সরি দর্শক, যে যোগ্যতা অনুসারে মানুষ কাজ করবে এটি বলা হচ্ছে, এবং প্রজাতন্ত্রের কর্মে সবাই সমান সুযোগ লাভ করবে এটিই বলা হচ্ছে। আর সরকার যদি কখনো কোনো ক্ষেত্রে এরকম কোটা করতে চায় তাকে বাধা দেয়া যাবে না, কিন্তু সরকার যদি করতে না চায় তাকে জোর করবে এমন কোনো বিধান কিন্তু কোথাও নেই। এখন হাইকোর্ট যে সরকারকে বলবে যে না তুমি কেন কোটা রাখবা না, তোমাকে অবশ্যই কোটা রাখতে হবে, এদেরকে এই সুবিধা দিতে হবে, তাহলে সেটি কি আসলে সংবিধানের আলোচনার ভেতরে কিভাবে পড়ে, এটি কিন্তু একটি আলোচনার বিষয়। সেটি আরও যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন তারা আরও গভীরভাবে আলোচনা করে হয়তো এটার কোনো সমাধান দিতেও পারেন। এখানে আরও একটি বিষয় যে এখানে মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে কিন্তু কোথাও কিন্তু কিছু বলা হয়নি। ওই যে নারী কোটার কথা বলা হচ্ছে যে নারীরা অনগ্রসর বা নারীদেরকে পিছিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে আনার জন্য, এবং তাদের কথা বলা হচ্ছে যে যে জেলাগুলো অনগ্রসর, যে দেখা যাচ্ছে যে ওই মঙ্গা এলাকা বা ওই চর এলাকা, সেই এলাকার লোকজন কিন্তু শিক্ষা দীক্ষা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকে, তো তাদেরকে এগিয়ে আনার জন্য, তাদের পরবর্তী জেনারেশনদেরকে এগিয়ে আনার জন্য তাদের জন্য কোটা সংরক্ষণ করা যাবে, প্রতিবন্ধীদেরকে করা যাবে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যেহেতু সুযোগ সুবিধা কম পায় তাদের ক্ষেত্রে করা যাবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই যে কোটা, এটা এখানে কোথায় বলা আছে মানে বাংলাদেশের সংবিধানে, এটা আমার জানা নেই। এটা যদি কেউ জানেন এটা আমাকে জানালে আমার জন্য খুব উপকার হতো। এবং মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর অংশের মধ্যে পড়বেন কি না, এটাও কিন্তু একটি আলোচনা বিষয়। গরিব মুক্তিযোদ্ধা কিছু রয়েছেন, তাদের বিষয় আলাদা। তৌফিক ইলাহি চৌধুরী তিনি কিন্তু মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রীর কিন্তু জ্বালানি উপদেষ্টা, তার সন্তান, তার নাতি নাতনিরা তারা কি কোটা পাবে কিনা, তারা কি অনগ্রসরের হিসেবে বিবেচিত হবেন কিনা, বা এরকম আরও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের এসব কোটার কোনো প্রয়োজন নেই, কোটার তারা ধারেন না, তো তারা কি অনগ্রসর হিসেবে বিবেচিত হবেন কিনা, এটিও কিন্তু আলোচনার বিষয়। এখন এই মানে আইনগত বিষয়টি আলোচনা করলাম। এখন মোটা দাগে শেষ করার আগে একটি বিষয় আমি বলে, সেটি হলো যে আমরা বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট, আমাদের ব্যাচ থেকে আমরা এসএসসি যারা একসঙ্গে পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম তাদের মধ্যে থেকে খুব সম্ভবত 27 জন শিক্ষার্থী তারা একবারে মেডিকেল কলেজে চান্স পায়, ভর্তি হওয়ার সুযোগ পায়। কিন্তু আপনি দেখেন যে অন্য একটি স্কুল, ধরেন যে ভাতারমারি হাই স্কুল, তো এই ভাতারমারি হাই স্কুল যে সেই হাই স্কুলের যে ছাত্র তারা কিন্তু এতজন কিন্তু সুযোগ পাচ্ছে না মেডিকেলে পড়ার জন্য। কেন পাচ্ছে না? তারা পড়াশোনার ক্ষেত্রে এই যে বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীরা যে পরিমাণ যোগ্যতা অর্জন করেছে, পড়াশোনা করে যে পরিমাণ মেহনত করেছে, তারা কিন্তু সেই পরিমাণ করতে পারেনি, এবং এদের যে জ্ঞান গরিমা তারা কিন্তু সেই জ্ঞান গরিমার কাছাকাছি নেই, এ কারণেই তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। এখন তারা কেন সুযোগ পেল না? এ কারণে ভাতারমারি স্কুলকে যদি এখন আপনি কোটা দিয়ে দেন যে তাদেরকেও মেডিকেলে পড়াতে হবে, তাহলে তো এটা খুবই একটা মানে মুশকিলের কথা হয়ে যাবে। তো তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে, যারা অধিক যোগ্যতা অর্জন করেছে তারা অধিক যোগ্য কাজ করবে, অযোগ্যদেরকে কেন অধিক যোগ্য মানে জায়গায় বসিয়ে কাজ করাতে হবে, এটিও কিন্তু একটি আলোচনার বিষয়। তো এই কোটা ব্যবস্থা আসলে কতখানি যৌক্তিক সেটি আমার এই আলোচনার ক্ষুদ্র বলবো না, দীর্ঘ আলোচনায় কি বোঝা গেল কিনা বা আমি বোঝাতে পারলাম কিনা সেটা দর্শকরাই ভালো বুঝবে, এবং আমার দর্শকরাও এটা অনেক ভালো বোঝে আমার চেয়ে যে আসলে এটা যৌক্তিক কিনা।
একটা বিষয় নিয়ে তাদের মধ্যে যে কনফিউশন সেটি হলো যে আইনগত দিক, যে আইন কি বলে। তো আইন কি বলে সেটি আমি বাংলাদেশ সংবিধান থেকে কিন্তু আমি সরাসরি পড়ে আপনাদেরকে শুনিয়ে বুঝিয়ে দিলাম যে আইন এ বিষয়ে কি বলে। এখন তারপরেও যদি এই সরকার যদি সর্প হইয়া দংশন করিয়া, যদি ওঝা হইয়া ঝাড়িয়া যদি আদালতের মাধ্যমে এই কোটা পুনর্বহালের চেষ্টা করেন, তাহলে সেটি আসলে কতখানি উচিত হবে এবং এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ তারা এটি কতখানি মেনে নেবে এবং এটির বিরুদ্ধে তারা কতখানি বিপ্লব বিদ্রোহ সৃষ্টি করবে বা প্রতিবাদ সৃষ্টি করবে, এটি কিন্তু এখন সময়ই বলে দেবে দর্শক। এটি এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছি। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটার বিরুদ্ধে ছোট ছোট আন্দোলন কিন্তু শুরু হয়েছে, বিক্ষোভ কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। এটি আবারও কি দানা বেঁধে বড় কোনো বিপ্লব সৃষ্টি হয় কিনা সেটি এখন সময়ই বলে দেবে। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্ত। কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।